শঙ্খচিল বাংলার ক্লাসরুমে সকলকে স্বাগত। আমাদের আজ আলোচ্য বিষয় হল সুভাষ মুখোপাধ্যায়ের যেতে যেতে কবিতাটি। যেতে যেতে সুভাষ মুখোপাধ্যায়ের লেখা। যত দূরেই যায় কাব্যগ্রন্থের অন্তর্গত। কাব্য রচনাকাল 1957 থেকে 1960 খ্রিস্টাব্দ। 1962 খ্রিস্টাব্দে প্রকাশিত যত দূরেই যায় কাব্যগ্রন্থ থেকে 1972 খ্রিস্টাব্দে প্রকাশিত ছেলে গেছে বনে এই কাব্যগ্রন্থ প্রকাশের এক দশকের মধ্যে কবি 5টি কাব্যগ্রন্থ রচনা করেছেন। কাব্যগ্রন্থে মোট কবিতার সংখ্যা 28টি। কাব্যগ্রন্থের প্রথম কবিতা যেতে যেতে। কাব্যগ্রন্থের শেষ কবিতা মুকুজ্জের সঙ্গে আলাপ। যত দূরেই যায় কাব্যগ্রন্থের জন্য 1964 সালে সাহিত্য একাডেমি পুরস্কার পান। প্রকাশনী হল ত্রিবেণী প্রকাশন, 2 শ্যামাচরণ দে স্ট্রিট, কলকাতা 12। মুদ্রাকর হলেন সূর্যনারায়ণ ভট্টাচার্য। প্রেস হল তাপসী প্রেস, 30 কর্নওয়ালি স্ট্রিট 6। প্রচ্ছদ অঙ্কন করেন পূর্ণেন্দু পত্রী। কাব্যগ্রন্থটি উৎসর্গ করেন বন্ধু অশোক ঘোষকে। এবার দেখে নেওয়া যাক কবি সম্পর্কিত কিছু তথ্য। কবি এই সময় অর্থাৎ তার কবি জীবনের দ্বিতীয় পর্বে স্লোগানধর্মী বিপ্লবের কবিতা লেখা থামিয়ে দিয়ে গল্প বলা বা কথোপকথন ধর্মী কবিতা রচনা করতে থাকেন। কবির লেখা কবিতায় কোন কোন প্রভাব পড়েছে তা দেখা যাক। কবি জীবনের দ্বিতীয় পর্বে চীন ভারত যুদ্ধ, কমিউনিস্ট পার্টির বিভাগ, নকশাল আন্দোলন, বাংলাদেশের মুক্তিযুদ্ধ প্রভৃতি জাতীয় ও আন্তর্জাতিক ঘটনার প্রভাব পড়েছে তার কবিতার ক্ষেত্রে। কাব্যগ্রন্থ সম্পর্কিত কয়েকটি মন্তব্য। এই কাব্যের আরেকটি অনন্য সাধারণ বিশিষ্টতা তার চিত্রকল্প বা ইমেজ রচনায়। নিতান্ত জড়বস্তু কিংবা প্রাকৃতিক ঘটনার মধ্যে কবির ইন্দ্রিয় অনুভূতি এবং সামাজিক রাজনৈতিক তীর্যতা লক্ষ্য করতে পারি। সন্দীপন চট্টোপাধ্যায় আরোপ করে যে কবিতায় কবি যে শৈল্পিক দক্ষতা দেখিয়েছেন তার তুলনা মহাযুদ্ধ বা মহাযুদ্ধোত্তর কোনো কালের বাংলা কবিতায় খুঁজে পাওয়া যাবে না। যত দূরেই যাই গ্রন্থে তার পরিশীলিত কলাকৃতি যেন চারুশীলনের উচ্চ শিখরে আরোহণ করেছে। এই গ্রন্থে কবি ভাবনা গল্প রূপের রূপক। রূপকথার মিশ্র শিল্প দিয়ে গড়া, তাতে ব্যক্তি চৈতন্যের সাধারণীকৃত সহজতর হয়েছে। কমিউনিস্ট পার্টি বেআইনি ঘোষিত হলে সুভাষ মুখোপাধ্যায় সহ কমিউনিস্ট পার্টির সদস্যদের কারারুদ্ধ করা হয়। জেল থেকে মুক্তির পর 1951 সালে পরিচয় পত্রিকার সম্পাদনার দায়িত্ব পান তিনি। ওই বছরেই বিয়ে হয় গীতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। গীতা বন্দ্যোপাধ্যায় কবির সঙ্গে পরিচিত হবার রোমাঞ্চকর অনুভূতির বর্ণনায় বলেছেন, তারপর যেতে যেতে এক কবির সঙ্গে দেখা। সেই কবির 2 দিকে 2 মুখ, এক মুখে কবিতা, অন্য মুখে মিছিলের স্লোগান। স্লোগানের সুর ধরে মিছিল থেকে কবিকে পাকড়ানো গেল। কেননা সত্য বলতে কি, কবিতার মুখটা যারা জানে তারা জানে একেবারে বদ্ধ উন্মাদের এবং এর কোনো চিকিৎসা নেই। কবির জীবনে চলার ছন্দে রাজনীতি, স্লোগান, কবিতার উন্মাদনার মধ্যে গীতাদেবীর আগমনে কবির লেখা যত দূরেই যায় কাব্যগ্রন্থের যেতে যেতে কবিতার প্রসঙ্গ আমাদের মনে আসে। এবার কবিতা সম্পর্কে দেখে নেওয়া যাক। যেতে যেতে কবিতার নামকরণে একটি অসমাপিকা ক্রিয়া 2 বার ব্যবহার করে কবি তার কবি জীবনের অসম্পূর্ণ যাত্রাপথকেই দোতিত করেছেন। কবি তার সুদীর্ঘ জীবনে চলতে চলতে বহু রকম সামাজিক রাজনৈতিক পালাবদল দেখেছেন। জীবনের পথে যেতে যেতে কবির দর্শন, অভিজ্ঞতা ও অনুভব এই কবিতায় রূপকথা ও বাস্তবে রূপ লাভ করেছে। কবিতায় ছোট বড় মোট 16টি স্তবক এবং 66টি পংক্তি রয়েছে। প্রথম স্তবকে কবি জীবন নদীর চলমানতা উপলব্ধি করেন। দ্বিতীয় স্তবকে ঘুঙুর, ঢেউ, ঘাগরার শব্দের দ্বারা জীবনপথে চলার আনন্দ ও আত্মপ্রত্যয় প্রকাশিত হয়েছে। তৃতীয় স্তবকে জীবনের সুখ দুঃখ, আলো অন্ধকার দ্বিমুখী প্রবাহকে মান্যতা দিয়েছেন। জীবন আপন গতিতে চলে এটা বুঝিয়েছেন। চতুর্থ স্তবকে স্পষ্ট করে বললেন জীবনে প্রাপ্তি বা হতাশা আপনা থেকে আসে এবং চলে যায়।
এই কথা। পঞ্চম স্তবকে কবি বলেছেন, কাঁধে হাত রাখল সময়, অর্থাৎ কবি জীবনে কবি হিসেবে স্বীকৃতি পেলেন তিনি। ষষ্ঠ স্তবকে মহাকালের নিরবিচ্ছিন্ন প্রবাহের ইঙ্গিত দিলেন কবি। সপ্তম স্তবকে কবিতার প্রথম পর্বের বিপ্লবের বাণী কাব্য কবিতাগুলোকে বাসি ফুলের মালার সঙ্গে তুলনা করেছেন। অষ্টম স্তবকে সমাজের এক শ্রেণীর মানুষের সঙ্গে কবির মতান্তর ঘটে। নবম স্তবকে কবি নতুন করে ভাবতে শুরু করেন। কবি জীবনের দ্বিতীয় পর্বে আলোজালা শহরে খাঁ খাঁ করা বাড়ি ঘরের রূপকে স্বাধীন ভারতের আধুনিক জীবনের অন্তঃসার শূন্যতাকে চিত্রায়িত করেন তিনি। দশম স্তবকে সুন্দরী রাজকন্যা প্রত্যাশিত বস্তুপ্রাপ্তির ইঙ্গিত দেয়, কবির জীবনে সাফল্য আসে। একাদশ স্তবকে কবির সাফল্যে এক শ্রেণীর মানুষের লোভ ও ঈর্ষা প্রকাশিত হয়। দ্বাদশ স্তবকে কবি লোভী, স্বার্থপর, ঈর্ষাপ্রবণ মানুষদের দৃঢ়ভাবে মোকাবিলা করেন। ত্রয়োদশ স্তবকে সমস্যার মোকাবিলা করে কবি সাফল্যের স্বর্গের সিঁড়িতে আরোহণ করেন। সাফল্যরূপী রাজকন্যা তার হাতে এসে ধরা দেয়। চতুর্দশ স্তবকে কবি সাফল্যকে একমাত্র আশা বলে মনে করেন। কবি ভুলে যান সুখের অপর পৃষ্ঠে দুঃখ লুকিয়ে থাকে। প্রতিবেশীরা কবির অগ্রগতি দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতে থাকে। সকলেই জানতে চায় তারপর কি হবে। পঞ্চদশ স্তবকে কবি বলেছেন তিনি রক্ত মাংসের একজন মানুষ, তাকে একদিন ধোঁয়ার মতোই মিলিয়ে যেতে হবে এই পঞ্চভূতে। কবি সাফল্যের পথে যেতে যেতে অনুভব করেছেন যে তিনি ক্রমশ মিলিয়ে যাচ্ছেন, বিলীন হয়ে যাচ্ছেন। ষোড়শ স্তবকে কবি অগণিত আগ্রহী মানুষের সামনে জানালেন জীবনের পথে যেতে যেতে সাফল্যের রাক্ষসীর নেশা তাকে গ্রাস করেছে। রাক্ষসীর হাত থেকে যেমন সহজে নিস্তার পাওয়া যায় না, তেমনি কবি জীবন থেকেও আমৃত্যু নিস্তার নেই। যতদূরই যান না কেন পথে যেতে শিল্পী চেতনা তার ছায়াসঙ্গী হবেই। এই কবিতাটিতে রয়েছে গল্প বলার ঢং, আটপৌরে মুখের ভাষা। এই কবিতায় অসামান্য শিল্প নৈপুণ্য লাভ করেছে। পথ চলা, নদীর স্রোত, রূপকথার রাক্ষসী, পরমা সুন্দরী রাজকন্যা প্রভৃতি চিত্রকল্প এই কবিতাটিতে অসাধারণত্ব দান করেছে। এবার কবিতা থেকে কিছু প্রশ্ন উত্তর দেখে নেওয়া যাক। কবিতার প্রথম চরণ কোনটি? তারপর যেতে 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 হলো কবিতার প্রথম চরণ। কবিতায় কটি গল্প রয়েছে? দুটি গল্প রয়েছে। প্রথম গল্পে কিসের প্রসঙ্গ আছে? প্রথম গল্পে নদীর প্রসঙ্গ আছে। তার পায়ে কি ছিল? তার পায়ে ঘুঙুর বাঁধা ছিল। তার পরনে কি ছিল? তার পরনে নীল ঘাগরা ছিল। নদীর কয়টি মুখ আছে? নদীর দুদিকে দুটি মুখ আছে। কবির কাঁধের ওপর কে হাত রাখলো? সময় হাত রাখলো। কাল রাত্রে বাসি ফুলগুলোর কি হলো? শুকিয়ে কাঠ হয়ে গেল। বাসি ফুলগুলো কোথায় ছিল? হাতের মুঠোয় ছিল। প্রথম গল্পটি কেন ভালো লাগলো না? কারণ গল্পটির কোনো মাথামুণ্ড ছিল না। দ্বিতীয় গল্পের সিঁড়িগুলো কোথায় উঠে গেছে? স্বর্গে উঠে গেছে। শহরটি কোথায় ছিল? বনের মধ্যে আলো জ্বালা প্রকাণ্ড এক শহর ছিল। তারপর যেতে 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 চরণটি কবার ব্যবহার হয়েছে কবিতায়? দুবার ব্যবহার হয়েছে। দ্বিতীয় গল্পে কার প্রসঙ্গ আছে? পরমা সুন্দরী রাজকন্যার প্রসঙ্গ আছে। ধোঁয়ায় ধোঁয়াকার হয়ে মিলিয়ে যেতে বলতে কবি কি বোঝালেন? সেখান থেকে কবি সরে গেলেন বা অদৃশ্য হয়ে গেলেন। পরমা সুন্দরী রাজকন্যাকে কার সাথে তুলনা করা হয়েছে? রাক্ষসীর সাথে তুলনা করা হয়েছে। কবিতার শেষ চরণটি কি? কবিতার শেষ চরণটি হলো সেই রাক্ষসী আমাকে খেলো। আলোচনাটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আর যারা আমার চ্যানেলটিতে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সঙ্গে থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।